দেখা হয়ে গেল। বিভোরের আত্মবিশ্বাসের সাথে বলা ওই কথাটা যেন থোপেই টিকল না। 18 বছরের সেই রুহি আজ 21 বছরের যুবতী। কেটে গেছে 3টি বছর। ওদের দেখা হওয়াটা নিতান্তই কাকতালীয়ভাবে হলো বিভোরের খালার বাসায়, তার খালাতো বোন ইভার বিয়েতে। গায়ে হলুদের অনুষ্ঠানে যখন হলদে শাড়ি পরা মানবীটি বারবার সবার নজর কাড়ছিল, পেছন থেকে দেখে বিভোরও বেশ কৌতূহল বোধ করছিল। কিন্তু মানবীটি যখন রাতুলকে হলুদ মাখাতে গেল, সেই হাসি মুখে থাকা মেয়েটিকে দেখে বিভোর চমকে বিস্মিত হয়ে কাঠ হয়ে তাকিয়ে রইল। এটা তো রক্তজবা, ওর সেই কিশোরী বউটি, যাকে আজ থেকে 3 বছর আগে বান্ধবীর হাতে তুলে দিয়ে এসেছিল। ডাক্তারি পড়ার দৌলতে ওকে একটা কোর্সের জন্য দেশ ছেড়ে যেতে হয়েছিল, বিধায় বিভোর কিশোরী বউটিকে ডিভোর্স দিতে পারেনি। এক প্রকার ভুলেই বসেছিল বিভোর। এবারও ও সচকিত হলো। কোন মুখে দাঁড়াবে রুহির সামনে? কথা দিয়ে কথা রাখেনি বিভোর, ছাড়তে পারেনি ওকে। আচ্ছা, রুহিও কি বিভোরকে ভুলে গিয়েছে? ভাবনার মাঝেই নাসিমা চৌধুরী এসে বিভোরের পাশে দাঁড়ালেন। হাত ঘড়িটাতে চোখ বুলাতে বুলাতে বললেন, 12টা বেজে গিয়েছে, তোমার বাবার ওষুধ খাওয়ার সময় হয়েছে। ও, আমি যাচ্ছি। প্রয়োজন নেই, আমি দিয়ে এসেছি, জাস্ট তোমাকে জানিয়ে রাখলাম। ও, ধন্যবাদ। আমাকে কেমন দেখাচ্ছে আম্মু? হঠাৎ এই প্রশ্ন? না মানে অনেকদিন সব পড়িনি তো, তাই অস্বস্তি হচ্ছে। রাজপুত্রকে সব সময় সুন্দরী লাগে, পাশে রাজকন্যার দরকার। বিভোর মায়ের পাশে বসে থাকে। অনুষ্ঠান মাত্র শুরু হয়েছে 20 মিনিট, আরও রিচুয়ালস এবং ফটোশ্যুট বাকি। বিভোর ওর মায়ের পড়া কথাটা ভাবছে। বিদেশে কোর্স করতে গিয়ে ও ওখানকার একটা মেয়ের প্রেমে পড়েছিল। ইন্ডিয়ান মুসলিম, কিন্তু জন্মসূত্রে সে দেশের নাগরিক। দীর্ঘ 2 বছরের সম্পর্ক ছিল ওদের। একদিন মেয়েটা এসে বলল, আই এম সরি বিভোর, তোমার সাথে আমার রিলেশনটা কন্টিনিউ করতে পারছি না। বিভোর বিস্ময় নিয়ে বলেছিল, কেন? তোমার সাথে আমার যায় না। তুমি কি অন্য কাউকে আমার জায়গাটা দিতে চাচ্ছ? না। আমি আমাদের বিয়ের কথা ভেবে ফেলেছি। সরি টু সে বিভোর, কিন্তু আমার মনে হচ্ছে আমি যদি তোমার সাথে রিলেশনটা রাখি তাহলে কাউকে ঠকানো হবে। মানে? আমি জানি না বিভোর, কিন্তু আমার এটাই মনে হচ্ছে। আমি শান্ত হতে পারছি না, তাই অতি দ্রুত এটাকে এখানেই ভেঙে দিতে চাইছি। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, কিন্তু একটা অপরাধবোধ কাজ করছে, যেটা আমি নিজেও বুঝতে পারছি না। দুঃখিত। মেয়েটা চলে গিয়ে বিভোরের জীবনটাও উল্টে পাল্টে দিয়েছিল। অনেকদিন মেয়েটার জন্য ও অস্বাভাবিক ছিল। দুজনে একই ইনস্টিটিউটে কাজ করত, কিন্তু কথা হতো না। এটা ওকে প্রচণ্ড কষ্ট দিত, কিন্তু সময়ের সাথে কাটিয়ে উঠেছে বিভোর। এখনও মাঝে মধ্যে ওর কথা মনে হয়, তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওই মেয়েটাও ছিল দারুণ সুন্দরী, নাম ছিল জান্নাত। কিন্তু আজ মনে হচ্ছে জান্নাতের বলা কথা করার মানে বিভোর বুঝতে পারছে। পিছু টান, যেই টান কাটানোর শক্তি সৃষ্টিকর্তা ছাড়া আর কারণ নেই। ওর একটা বউ আছে, এটা মনে হতেই শরীরে বিদ্যুৎ বয়ে গেল। কাটা দিয়ে উঠল শরীর। সেই ছোট্ট রুহি আজ পরিপূর্ণ যুবতী। বাতাসে কেমন বউ বউ গন্ধ পাচ্ছে বিভোর। কিন্তু রক্ত জবাকে তো সে ভালোবাসে না, এমন কিছু মাথায়ও আসেনি। তাহলে নাসিমা বেগম ছেলের পাশ থেকে উঠে গেলেন। সম্প্রতি দেশে ফিরা বিভোরকে নিয়ে সবার কৌতূহলের শেষ নেই। আত্মীয়রা এরই মধ্যে নিজেদের মেয়েদের এক প্রকার সাজিয়ে গুছিয়ে প্রস্তাব পাঠাতে শুরু করে দিয়েছে। এমন রাজপুত্র কেউ হাতছাড়া করতে চায় না। বিভোরের সব কথা ভেবে মুচকি হাসে। তার এখন প্রাক্তন আছে, ফ্রিতে বউও আছে। একটা গার্লফ্রেন্ড জোগাড় করার খুব ইচ্ছে থাকা সত্ত্বেও ওই দুটো মানবীর জন্য বোধহয় তৃতীয় কোনো নারী ওর জীবনে পদার্পণ করবে না। আবার করতেও পারে। ভালোবাসা ছাড়া কি কাউকে আটকে রাখা যায়? যায় না। গরমে ঘেমে শেষ রুহি। গায়ে হলুদের অনুষ্ঠানে যে এত লোক হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতো না। ইভার কানের কাছে ফিসফিস করে বলল, আপু, তোমাদের এত স্বজন কেন? আমি তো খুব গরমে আর কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছি। বোনের বিয়ে দিতে চাস, একটু খেসারত তো দিতেই হবে। তোকে কিন্তু আজকে অপসরা লাগছে। ধুর, তোমার সাথে কথা বলাই বৃথা। আম্মু কই?
বল না আমাকে 1 গ্লাস পানি দিতে। বড় মাকে টাকার দরকার কি, আমি এনে দেব। এত ভারী সাজগোজ করেছিস, আবার বুয়াগিরিও করবি? পার্লারের টাকাটার কোনো দামই দিচ্ছিস না দেখি। দেখো, আমি একদম ন্যাচারাল সুন্দরী। জানি তুমি কেমন ন্যাচারাল বান্দরী। ইভার সাথে খুনসুটি করে রুহি পা বাড়ায় নিচে, সিঁড়ি দিয়ে অতি সাবধানে নামছে, কারণ শাড়ি সামলানোর অভিজ্ঞতা ওর প্রায় নেই বললেই চলে। নিচতলায় কেউ নেই, অনুষ্ঠান হচ্ছে ছাদে। রুহি ডাইনিং থেকে পানি নিয়ে ছাদের সিঁড়িতে পা দিতেই পেছন থেকে ভেসে এলো অতি পরিচিত কিন্তু নিতান্তই অপরিচিত একটি পুরুষালী কণ্ঠ। কেমন আছো? বুক কেঁপে উঠল রুহির। পেছনে ফিরে তাকানোর সাহস বা ইচ্ছে কোনোটাই ওর নেই। হ্যালুসিনেশন ওর মাথাটা খারাপ করে দিচ্ছে। আজকাল একটু বেশিই হচ্ছে। কাগজের স্বামীটা প্রায়ই ওর মস্তিষ্ক দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়। তখন রুহি ঠিকঠাক কিছু ভাবতে পারে না। অভিমান জমা হতে হতে পাহাড়ের আকার ধারণ করেছে। প্রতিবার পিছন ফিরে কাউকে দেখতে পায় না রুহি, তাই আজও এড়িয়ে যেতে চাইল। পা বাড়ালো সামনে। স্টপ ইট। মেয়ে, কি বলছি শুনতে পাচ্ছ না? রুহি এবার সত্যিই ফিরে তাকায়। তাকিয়েই বড়সড় ধাক্কা খায়। গলা দিয়ে বেরিয়ে আসে কাঁপা কাঁপা কিছু শব্দ। আপনি? চমকে গেলে? কিন্তু এটা সত্যি আপনি ডাক্তারবাবু? ডক্টরবাবু? লাইক সিরিয়াসলি? আমি। আপনি এখানে কেন? তুমি এখানে কেন? আগে আমার প্রশ্নের উত্তর দিন। ওকে, এটা আমার খালার বাড়ি। মানে ইভা আপুর কাজিন? কিন্তু ওর সাথে তোমার পরিচয় হলো কি করে? তোমরা কি কোনোভাবে রিলেটিভ? না না, আমি এখন এখানেই থাকি। কি কারণে? আছে কিছু কারণ, এখন বলা বারণ। ওকে। কেমন আছেন? ভালো, তবে তোমাকে দেখে আরও ভালো হয়ে গেলাম। রুহির মনে একদলা সুখ পাখি ডানা চাপটে উড়ে যায়। এবার বুঝি সত্যিই ডাক্তারবাবু ওকে দেখে খুশি হয়েছে। আচ্ছা, আমি যাই। কোথায়? ইভা আপুকে পানি দিতে হবে। শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। পরে শুনবো। জাস্ট 10 সেকেন্ড। ওকে, বলুন। আসলে তোমাকে আমি ডিভোর্স দিতে পারিনি, কারণ ওই সময় কিছুই সম্ভব ছিল না। আমি চাচ্ছি এবার যেহেতু দেশে ফিরেছি, তাই বিষয়টা শেষ করে দিতে। আই রাখতো জবা, আমি ইচ্ছে করে এমনটা করিনি, কিন্তু আমি সত্যি মুক্ত করে দেবো তোমাকে। কাগজের সম্পর্কে আর তোমাকে বেঁধে রাখতে চায় না। রুহির হাত থেকে পানির গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। গ্লাসের পানিটা চলকে পড়ে শাড়িতে। বিভোর এগিয়ে এসে সাহায্য করতে চাইলে রুহি কান্না চেপে শক্ত গলায় বলল, আমি একাই পারবো, থ্যাঙ্কস। রুহি এলোমেলো পায়ে ফ্লোর থেকে কাজগুলো তুলে নেয়। অসাবধানতা বশত আঙুলের বেশ খানিকটা কেটে যায়। বিভোর দেখতে পেয়ে ওর হাতটা টেনে নিয়ে বলল, দেখি দেখি কিভাবে কাটলে। রুহি ঝটকা দিয়ে হাত সরিয়ে নেয়। কথা না বলে বাকি কাজগুলো তুলতে থাকে। আবারও খোঁচা লাগে আঙ্গুলে। এবার রক্ত টপটপ করে ফ্লোরে পড়তে থাকে, কিন্তু রুহি থামছে না। বিভোর চটে গেল। হারু ম্যাট, এমন কেন করছো? আমাকে দেখতে দাও। আমি ঠিক আছি। আর পাগল? হ্যাঁ, আমি পাগলই। ওকে। মেয়েটার ব্যবহারে অবাকের চরম পর্যায়ে চলে যায় বিভোর। এতক্ষণ তো ভালোভাবেই কথা বলছিল, এখন আবার কি হলো? আমাকে দেখা কোথায় কেটেছে, না হলে ব্যথা করবে। রুহি ঠান্ডা গলায় প্রতিক্রিয়া ব্যক্ত করল, কোথায় কেটেছে আমি দেখাতে পারবো না, আর ব্যথা এমনিতেও কমবে না। ডাক্তাররা সব রোগ সারাতে পারে না, আপনিও পারবেন না। বলেই রান্নাঘরে চলে যায় রুহি। কাজগুলো ছুরিতে ফেলে অ্যান্টিসেপটিক দিয়ে ক্ষতটা পরিষ্কার করে গ্লাসে পানি ঢেলে ছাদের দিকে রওনা হয়। বিভোর সিঁড়ি ঘরে বোকার মতো দাঁড়িয়ে থাকে। মেয়েটার ব্যবহার অদ্ভুত ঠেকে তার কাছে, কিন্তু রক্তচোপা এখানে কেন কিছুই বুঝতে পারছে না ও। রোহিত ছাদে পানি নিয়ে ইভাকে দিল, তারপর বলল, আপু, আমার খুব ক্লান্ত লাগছে, হইচই ভালো লাগছে না, আমি ঘরে যাই।
সে কি, কেন? ভালো লাগছে না, ঘুমের প্রয়োজন। তুই না থাকলে আমার ভালো লাগবে না। কাল থেকে তো বরের সাথেই থাকবে, তখন তো আর আমাকে পাবে না, তাই আমাকে ছাড়া থাকতেই শিখে যাও। ঠিক আছে, নিচতলায় কেউ নেই, দরজা লাগিয়ে দিস। ওকে। এতক্ষণ ধরে রুহিকে ফলো করছিল ইস্তিয়াক। টকটকে লাল চোখগুলোতে কেমন অস্বস্তিকর চাহনি। ইভার বন্ধু সে, নিমন্ত্রণ পেয়েই এসেছে, কিন্তু এর পেছনের একটা বড় কারণ রুহি। ওকে ইস্তিয়াক পছন্দ করে, একথা সে বলেছেও রুহিকে, কিন্তু রুহি ওকে রিফিউজ করেছে। বাড়াবাড়ি করায় একদিন থাপ্পড়ও দিয়েছিল। এটার প্রতিশোধ নেওয়ার সুযোগ অনেক দিন ধরেই খুঁজছিল ইস্তিয়াক। মনে হচ্ছে সেই সুযোগটা আজ পাওয়া গিয়েছে। রুহিকে আজ খুবই সুন্দর দেখাচ্ছে। একটা নিষিদ্ধ চাওয়া ইস্তিয়াকের মনে ঢোল পেটাচ্ছে। ইভার কাছ থেকে বিদায় নিয়ে নিচে নামতেই রুহি টের পেলেও কেউ একজন পেছন থেকে ওর আঁচল ধরে আছে। পেছনে ফেরার সুযোগটুকুও পেল না। ওর মধ্যেই ইস্তিয়াকের হাত চলে গেল রুহির উন্মুক্ত পেটে। অবাধ্য বিচরণ করতে লাগলো। রুহি পেছনে ফিরে অভদ্রকে দেখার চেষ্টা করতেই ওর মুখ চেপে ধরল ইস্তিয়াক। কানে কানে ফিসফিস করে বলল, তোমাকে আমার চাই। ইস্তিয়াকের নিঃশব্দ কণ্ঠ শুনে গলা শুকিয়ে এলো রুহির। চিৎকার করার সুযোগ পাচ্ছে না, আর চিৎকার করেও লাভ নেই। সারা বাড়িতে গান বাজছে, এমন যে সর্বশক্তি দিয়ে চিৎকার করলেও কারো কান অবধি পৌঁছবে না। ইভাদের বাড়ির গেস্ট রুমের পাশে ছোট্ট একটা রুম, সেখানে কেউ থাকেও না। বদ্ধ ঘরটাতে কেমন গুমোট গন্ধ। ইস্তিয়াক রুহিকে টেনে এই ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। রুহি কাকুতি মিনতি করার চেষ্টা করে বলল, ইস্তিয়াক ভাই, আমাকে যেতে দিন। অন্যদিন হলেই দিতাম, কিন্তু তোমাকে আজ যা মোহনীয় লাগছে, ছাড়া সম্ভব নয়। আমি কিন্তু চিৎকার করব। কেউ শুনতে পাবে না। আপনি কিন্তু এখান থেকে পালাতে পারবেন না, আমি সবাইকে সব বলে দেব। নো প্রবলেম, সবাই আসুক, দেখুক, তবুও আজ তোমায় ছাড়ছি না সুন্দরী। বলেই রুহির হাতের পিঠে তপ্ত চুমু খেলো ইস্তিয়াক। রুহি কেঁদে দিল। লোকটাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রুহির গলায় ঠোঁট বসালো ইস্তিয়াক। সব বুঝি শেষ হয়ে গেল। অপমানের হাত থেকে কেউ আর বাঁচাতে পারল না রুহি নামক অভাগী মেয়েটাকে। বিভোর অনেকক্ষণ ধরে রুহিকে খুঁজছে, হাতে তুলোর প্যাকেট, কিন্তু অনেকক্ষণ ধরে কোথাও দেখতে না পেয়ে নিচতলায় নেমে এলো, কিন্তু কোথাও নেই। খুঁজতে খুঁজতে হঠাৎ স্টোররুম থেকে একটা স্টিলের কিছু পড়ার শব্দ কানে এলো। বিভোর কি হয়েছে দেখার জন্য ওখানে গেল। দরজাটা অল্প খোলা, মনে হচ্ছে যে ভেতরে আছে সে তাড়াহুড়োই লক করতে ভুলে গিয়েছে। রুহিও হতে পারে ভেবে বিভোর দরজাটা ঠাস করে খুলে দিল, আর অবাক হয়ে দেখল একটা লোক রুহির সাথে ধস্তাধস্তি করছে। বিভোরের চোয়াল শক্ত হয়ে এলো। দুহাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে গিয়ে ইস্তিয়াকের পিঠ বরাবর ঘুষি মারতেই ব্যথায় কোকিয়ে উঠল ও। এতক্ষণ খেয়ালই করেনি বিভোর এসেছে। ইস্তিয়াককে চিৎকার করতে শুনে রুহির হুঁশ এলো। ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল ও। তারপর দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। বিভোর রেগে বোম হয়ে আছে। ইস্তিয়াককে ফ্লোর থেকে তুলে কলারে চেপে ধরে চিৎকার করে বলল, তুই কোন সাহসে একটা মেয়ের সাথে এরকম করিস? ইস্তিয়াক ভয়ে চুপসে গেল। ওই সময় বড় মুখ করে রুহিকে বললেও এখন বুঝতে পারছে ও কতটা বিপদে পড়ে গেছে। সবাই জানতে পারলে ওর অবস্থা খারাপ করে দেবে। ও জানে রুহিকে সবাই কতটা আগলে রাখে। প্ল্যানটা ফ্লপ হয়েছে বুঝতে পেরে ও বিভোরকে ধাক্কা মেরে পালাতে চাইল, কিন্তু পেছন থেকে বিভোর ওকে ধরা গলায় চেপে ধরল। হিংস্র গলায় বলল, তুই যে চোখ দিয়ে ওর দিকে তাকিয়েছিস, সেই চোখ আমি তুলে নেব। উপায় না পেয়ে ইস্তিয়াক হিংস্র স্বরে বলল, ছাড় আমাকে। কখনোই না। বিভোরের সাথে ধস্তাধস্তি শুরু হলো ইস্তিয়াকের। বিভোরের পেট বরাবর একটা ঘুষি দিয়ে দুহাতে চাপটে ধরল পেছন থেকে। ইস্তিয়াক নিজেকে ছাড়াতে পারছিল না। বিভোরের গায়ের শক্তির সাথে কখনোই পেরে উঠবে না ও। বুঝতে পেরে একটু থেমে আবারও নিজেকে ছাড়াতে বলে উঠল, আমাকে ছাড় বলছি, ভালো হবে না কিন্তু। এসব করার আগে মনে ছিল না, এখন কেন ছাড়তে বলছিস? বাস্টার্ড।
বিভোরের মুখে গালিগালাজ শুনে কেঁপে উঠল রুহি, জোরে শব্দ করে কেঁদে দিল। বিভোর পেছন ফিরে ওকে দেখার চেষ্টা করতেই ইস্তিয়াকের গলা থেকে ওর হাতটা আলগা হয়ে গেল। আর এই সুযোগ কাজে লাগিয়ে বিভোরকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা খুলে পালিয়ে গেল ইস্তিয়াক। ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে বিভোর হুমড়ি খেয়ে পড়ল রুহির উপর। আচমকা রুহি গ্রিলের সাথে বাড়ি খেয়ে কোকিয়ে উঠল। বিভোর দ্রুত উঠে পড়ল, নিজেকে সামলিয়ে ব্যস্ত গলায় বলল, লাগেনি তো তোমার? বেশি লেগেছে? দাঁড়াও, তোমাকে দেখতে দাও। রুহি ঝটকা দিয়ে ওর হাত সরিয়ে দিয়ে বলল। দেখার দরকার নেই। বিভোর অবাক হয়ে বলল, মানে কি? মানে কিছু না। লোকটা এরকম করার চেষ্টা করছিল কেন তোমার সাথে? রাগে দুঃখে রুহি বলল, আমি খারাপ মেয়ে তাই। এরকম বলছো কেন? আমার ইচ্ছা। বিভোর রাগী গলায় ফুঁসতে ফুঁসতে বলল, পালিয়ে গেল আজকে। ওর কলেজে কেটে নিতাম যদি এখানে থাকতো। রুহি ওর কথার জবাব দিল না, কাঠ হয়ে বসে রইল, কাঁদছে। কত বড় সর্বনাশ করতে আসছিল ইস্তিয়াক। বিভোর সময় মতো না এলে কাউকে মুখ দেখানোর উপায় থাকতো না। কিন্তু এসবের জন্য তো বিভোরও এক প্রকার দায়ী। বিয়ে করা বউয়ের প্রতি যার ন্যূনতম রেসপন্সিবিলিটি নেই, রুহি ওর হাত খুঁজতে লাগলো। ওই নোংরা লোকটার ছোঁয়া মুছে ফেলতে চাইছে। এই দৃশ্য দেখে বিভোর এক প্রকার জোর করে স্টোর রুম থেকে ওকে অন্য একটা রুমে নিয়ে এলো। কিন্তু রুহি উল্টো হেঁটে নিজের ঘরে চলে এলো। দরজা আটকে দিতে চাইলে বিভোর জোর করে ঢুকে পড়ল। রুহির এরকম ব্যবহারে ও প্রচণ্ড রেগে গেলেও চুপচাপ রইল। একটা মেয়ে, তার উপর ওর বউ বলে কথা, ওকে ইগনোর করছে, সেটা ভয়ঙ্কর ব্যাপার। রোহিত চট করে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ার ছেড়ে দিতে ঝিঁঝতে লাগলো। কাঁদতে কাঁদতে চোখ মুখ রক্তবর্ণ আকার ধারণ করেছে। বিভোরের কথা মনে হতেই বুক থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। দীর্ঘক্ষণ ওয়াশরুমে থাকার পর বাহিরে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো বিভোর। এক্সকিউজ মি ডক্টর জবা, কি করছো এত কোনো ওয়াশরুমে? অ্যান্সার মি। রুহি উত্তর না দেওয়ায় বিভোর চিন্তিত মুখে আবার ডাকলো। রুহি এবারও জবাব দিল না। বিভোর ভাবছে মেয়েটা না আবার এই অপমান না নিতে পেরে খারাপ কিছু একটা করে বসে। এই চিন্তা মাথায় আসতেই ও ডেসপারেট হয়ে গেল। জোরে জোরে ধাক্কাতে লাগলো দরজা। একেবারে ঘেমে নিয়ে একাকার। কি বিদঘুটে পরিস্থিতি। এই, তুমি এতক্ষণ কি করছো? বেরো বলছি। সারা শব্দ না পেয়ে আবার বলল, আমি কিন্তু এবার দরজা ভাঙতে বাধ্য হব। শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো মিস। ওয়াশরুমের ভেতর থেকে রুহি বিরক্ত হয়ে গেল। লোকটা এত আদি খেতে দেখাচ্ছে কেন? আজব, বউ হিসেবে তো মানেই না। এখন দেখো যেন দরদ ভালোবাসা উথলে পড়ছে। চুলে টাওয়েলটা ভালো করে পেঁচিয়ে দরজা খুলল রুহি। বিভোর অবাক হয়ে তাকিয়ে রইল। এতক্ষণ ধরে ডাকছে, জবাব নেই। এদিকে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। রুহি ওর পাশ কাটিয়ে বেরিয়ে এলো। বিভোর ছুতো খুঁজতে লাগলো কিভাবে ওর সাথে কথা বলবে। রুহি ফিরেও তাকালো না। কিন্তু ঘরের ভিতরে একটা পুরুষ মানুষ ওর সাথে কথা বলতে চাইছে, এটা ওর জন্য অস্বস্তিকর। বিছানায় ও যেতে পারছে না, কোনো কাজও নেই। উপায়ন্তর না পেয়ে রুহি চুপচাপ নিজের ঘর গোছাতে লাগলো। সব কিছু পরিপাটি থাকা সত্ত্বেও আবার এসব করেছে মূলত বিভোরের জন্য। লোকটা জানে না রুহি ওর উপর কতটা রেগে আছে, কতখানি অভিমান করে আছে। যদি জানতো তাহলে বিভোর নামক ব্যক্তিটি কখনো ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখার সাহস পেত না। রাত প্রায় 2টোর কাছাকাছি। সব গোছানো কাজ আবার শেষ করে রুহি কাউচে বসে রইল। এই এতক্ষণ যাবৎ বিভোর ওর ঘরে বসে ওকে গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে, যেটা ওর জন্য অস্বস্তিকর বিষয়। শোনো, তোমার নামটা যেন কি? বাহ, বিভোরের নাম পর্যন্ত ভুলে গিয়েছে। ভালোই তো, রুহি না চাইতেও বলল। রুহানি। মনে পড়েছে, রুহি। তোমার সাথে ওই লোকটার কি কোনো সম্পর্ক আছে? আই মিন বয়ফ্রেন্ড হয় তোমার? রুহি কিছু বলল না, রাগ হচ্ছে প্রচণ্ড। যদি ওটা তোমার বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে ইমিডিয়েট ওকে রিজেক্ট করো। চরিত্র ভালো না ওর। ওটা আমার কেউ হয় না। সেটাই ভালো। এরপর দীর্ঘক্ষণ নীরবতা। ঘড়ির টিকটিক শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই।
রুহির নিঃশ্বাস ক্রমশই ভারী হয়ে উঠছিল। কিভাবে জানাবে যে এই লোকটাকে সে মনে প্রাণের স্বামী হিসেবে মানে? এত বছর এই লোকটার জন্য শুধু অপেক্ষা করে এসেছে, ভালোবেসে ফেলেছে লোকটাকে। কিভাবে বললে বুঝবে বিভোর? এতদিন কোনো খোঁজখবর না নিয়ে হঠাৎ আজ এসে বলছে ওকে নাকি ডিভোর্স দেবে। রুহি তো এমনটা কখনো চায়নি, তাহলে কেন দেবে? ওর উল্টোপাল্টা জীবনটাকে সহজ না করে কেন এত কঠিন করে তুলছে বিভোর? ভীষণ রাগে কেঁপে উঠল রুহি, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, মাথা নিচু করে বসে আছে। ইচ্ছে করছে বিভোরের বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে, আমার শুধু আপনাকে চাই, আমাকে ছাড়া কোথাও যাবেন না আপনি। কিন্তু চাইলেই তো সব কিছু বলা যায় না। কেমন আনইজি ফিল করে রুহি। তার চেয়ে বড় কথা, বিভোরকে ফিরিয়ে দিলে রুহি এবার মরেই যাবে। সামনে বসে থাকা লোকটাকেও হারাতে চায় না। এতদিন দূরে ছিল, কাছে পেয়ে হারানোটা কতটা যন্ত্রণার সেটা রুহির চেয়ে ভালো আর কে জানে। বিভোর শুধু ওর কাগজের বউটিকে পরখ করে যাচ্ছিল, মেয়েটার সাথে কতটা বিশ্রী ঘটনা ঘটাতে নিচ্ছিল। ছি, এমন হলে বিভোর নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারতো না। নিজ দায়িত্ব নিয়ে এসেছিল মেয়েটিকে, কিন্তু একজনের কাছে দায়িত্ব শিফট করে আর কোনো খোঁজ রাখেনি মেয়েটার। এই অপরাধবোধ কাজ করছে ওর মনে। রুহির কপালের কাছে রক্ত জমাট বেঁধে ফুলে গেল, কিন্তু ও চুপচাপ ব্যথা সহ্য করে গুম হয়ে বসে আছে। টু শব্দটিও করছে না। বিভোর এরকম দেখে তাড়াহুড়ো করে ফ্রিজ খুলে বরফ নিয়ে এলো। একটা আইস ব্যাগে সেগুলো রেখে রুহির কপালে ছোঁয়াতেই রুহি প্রচণ্ড ক্ষেপে গেল। এসব আদিক্ষেতা দেখানোর মানেটা কি? কেন এরকম কেয়ার দেখাচ্ছে? ওর পিছু লেগে আছে কেন? সহ্য হচ্ছে না ওর। রুহি একদম সহ্য করতে পারছে না বিভোরকে। যদি ওকে মেনে নিত, স্ত্রীর অধিকার দিত, তাহলে রুহি ওর এসব কেয়ারনেস মেনে নিত। কিন্তু এখন কোনোভাবেই না। নো, নেভার। রুহি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, আপনার জন্য সব হচ্ছে, আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। আপনার এসব সো কল্ড কেয়ার আমাকে দেখাবেন না। আমার বিরক্ত লাগছে আপনাকে। আমি কখনো আপনাকে ক্ষমা করব না।